আচ্ছা, কেমন হতো বলেন তো যদি আপনার সফলতার জন্য আপনার বাবাকে হারিয়ে ফেলতে হতো? এটা কি কোনো সন্তান মেনে নিতে পারে? সফলতার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, যেমনটা হয় মানুষের চাহিদার। মানুষ একটু বড় হলে বা ভালো পজিশনে থাকলে সে চায় আর একটু বড় হতে, আর একটু ভালো পজিশনে যেতে। আর এই সফলতাকে পেতে মানুষকে কত কিছু ত্যাগ করতে হয়। অনেক সময় তো সে ত্যাগের পরিমাপ করাটাও হয়তো সম্ভব হয়ে ওঠে না। চলুন আজকের গল্পে এমন কিছু ত্যাগের সাক্ষী হওয়া যাক। আজকে যে মুভিটার কথা বলবো সেটা হলো তেলেগু মোটিভেশনাল মুভি। 2019 সালের মহেশ বাবুর এই মুভির অভিনয় দেখলে আপনার চোখে পানি আসতে বাধ্য। চলুন তবে বেশি দেরি না করে এই দুর্দান্ত সিনেমাটা দেখে আসা যাক। আর আমি ঋষিতা আপনাদের সকলকে মুভিবাজি চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি থাকছি পুরো গল্প জুড়ে। তো গল্পের শুরুতেই অরিজিন কোম্পানির নতুন সিও ঋষিকে নেওয়ায় যেন নিউজ চ্যানেলগুলো উত্তাল হয়ে উঠেছে। কারণ এটি অরিজিন কোম্পানির 50 বছর ইতিহাসের একটি বিরাল উদাহরণ। এই ঋষি একজন ইন্ডিয়ান, তারপরও খুব অল্প বয়সে সিও। সে কিনা এত বড় কোম্পানি আমেরিকা থেকে সিও হওয়ার সুযোগ পেয়েছে। ঋষিকে দেখা যায় হাজার হাজার মানুষের হাততালি পেয়ে নিজের সফলতার রাস্তায় একা হেঁটে সেই কাঙ্ক্ষিত স্টেজে এসে তার আত্মবিশ্বাসের উপর কিছু গুরুত্বপূর্ণ স্পিচ দিতে থাকে। স্পিচ শেষ করে নামতেই হাজার হাজার মানুষ তাকে আবারও হাততালি দিয়ে অভিনন্দন জানায়। এরপরে ঋষিকে একটা ইন্টারভিউতে ডাকা হয়। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি এত কম বয়সে এত টাকা ইনকাম করেছেন, সফল হয়েছেন, এখন আপনার কি মনে হয়? এ কথা বলতেই ঋষি খুব ইমোশনাল হয়ে যায় আর তার জীবনে ঘটে যাওয়া অতীত বলতে শুরু করে। সে অতীতের কথা মনে করে বলে, তখন আমি ছোট ছিলাম, আমার বাবা 10,000 টাকা ধার করেছিল আর তার জন্য তাকে প্রতিদিন বেশি কথা শুনতে হতো। এমনকি আমার মাকে অন্যের বাড়িতে গিয়ে পালিয়ে থাকতে হতো। আজকের এই সফলতার খুশি আমার ওই দিনের কষ্টগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। এরপরই দেখা যায় ঋষি তড়িঘড়ি করে এয়ারপোর্টে আসে তার মাকে নিতে। এরপর ঋষি একটা কফি শপে এসে নিজের মতো করে কিছুটা সময় কাটালে সেখানে তার সহকারী এসে হাজির হয়। ঋষিকে বলে, আজ আমার জন্মদিন, সন্ধ্যায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছি, আশা করছি তুমি এই পার্টিতে অবশ্যই আসবে। ঋষি তার সহকারীকে কথা দেয় সে সন্ধ্যায় আসবে। তো সন্ধ্যা হলে দেখা যায় ঋষি তার সহকারীর কথা মতো তার বার্থডে পার্টিতে এসেছে। সে আশেপাশে কাউকে কোথাও না দেখতে পেয়ে বেশ একটু ঘাবড়ে যায়, কিন্তু সমস্ত আয়োজনই সেখানে করে রাখা হয়। তখন ঋষি তার সহকারীকে ফোন করতে গেলে হঠাৎ সে শুনতে পায় কেউ একজন আড়াল থেকে বলছে, বড়লোক হয়ে গেছিস বলে ছোটবেলার বন্ধুকে ভুলে গেছিস। কণ্ঠটা শুনে ঋষি বুঝতে পারে এটা কানার কণ্ঠ। আর সাথে সাথে সে হাসি মুখে তার বন্ধুর নাম ধরে ডাকে, কানা। আর ঋষির মুখে বন্ধুর নাম শুনে কানা দৌড়ে এসে ঋষিকে বুকে জড়িয়ে ধরে। ঋষি যখন বলে, তুই এখানে কি করে এলি, তখন দেখা যায় ঋষির চারপাশ থেকে অনেক মানুষ বেরিয়ে আসতে শুরু করে। এই সবাই হলো ঋষির ভার্সিটির ফ্রেন্ড সার্কেল। সবাইকে একসঙ্গে দেখে ঋষি অনেক খুশি হয়। সে বুঝতে পারে না এ সমস্ত কিছু কখন কি করে হলো। ঠিক সেই সময় দূর থেকে আরো একজন ঋষির নাম ধরে ডাকলে ঋষি পিছনে ফিরে দেখতে পায় তার ভার্সিটির টিচার। ঋষির জীবনে এই স্যারের অনেক বড় ভূমিকা আছে, সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। স্যারকে দেখে ঋষি তাকে বুকে জড়িয়ে ধরে। স্যারও তার ছাত্রের এত বড় সফলতা দেখে অনেক গর্ববোধ করে। ঋষি সবাইকে একসঙ্গে দেখে তার অতীতের ঘটনাগুলো মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ঋষি একটা স্কুটিতে করে কানাকে পিছনে বসিয়ে তার বাবার অফিসে আসে। ঋষি কানাকে একটা চাবি দিয়ে তার বাবাকে দিয়ে আসতে বলে। এই কথা শুনে কানা বলে, আমি বাপ ছেলের মধ্যে থাকতে পারবো না, তুই গিয়ে চাবি দিয়ে আয়। যেহেতু কানা না করে দিয়েছে সেহেতু ঋষিকেই তার বাবাকে চাবি দিতে অফিসের ভেতরে ঢুকতে হয়। অফিসের ভিতরে ঢুকলে ঋষি দেখতে পায় একটা ছেলে সবার সামনে খুব বাজে ভাবে তার বাবাকে অপমান করছে। তার বাবা কোনো কথাই শুনছেন না। কোনো সন্তানই তার বাবার অপমান সহ্য করতে পারেন না। ঋষি গার্ডের কাছে খোঁজ নেয় এই লোকটাকে। তখন গার্ড জানায় ইনি হলেন বসের ছেলে। ঋষি আর কিছু না বলে গার্ডের কাছে চাবিটা রেখে সেখান থেকে চলে আসে। তো যাই হোক, কিছুক্ষণ পর ঋষি চলে আসে একটা খেলার মাঠে। আর সেখানে সেই অফিসের ছেলেটাকে দুমদাম করে মারতে শুরু করে। লোকটা বুঝতে পারে না কেন তাকে হঠাৎ কেউ এসে মারধর করছে। যখন লোকটা জিজ্ঞাসা করে, আরে আমাকে কেন মারছো, আগে সেটা তো বলো। তখন ঋষি বলে, তুই আকাশ না? লোকটা বলে, না, কে আকাশ? আমি আকাশ না। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঋষি বলে, সরি, আমি ভেবেছিলাম তুই আকাশ, তাই মারছিলাম। এরপর ঋষি বাসায় ফিরে সন্ধ্যায় দেখে তার বাবা বাসায় ফিরছে। তারা তাকে নিচে যেতে বললে ঋষি বলে, আমার বাবা বাড়ির ভিতর ঢুকতে আরো কিছু সময় লাগবে। তার পকেটে টাকা নেই, অথচ সে অন্যদের সাহায্য করার জন্য
নিজে মরিয়া হয়ে উঠেছে। প্রতিদিন অফিস করে এসে কেন যে বাইরে এত লোকদের সঙ্গে 1-2 ঘন্টা সময় কাটায় আমি বুঝতে পারি না। আজ অফিসে আমার বাবার সঙ্গে যা হলো, তারপরও কি করে সে এমন ভাবে হেসে হেসে সবার সঙ্গে কথা বলতে পারে। আমার বাবার ভালো কাজের জন্য আমি তাকে খুব পছন্দ করি। তা না বলে তুই তো বাবার সঙ্গে কখনো কথাই বলিস না, তাহলে আজ ওই ছেলের সঙ্গে এমন ব্যবহার করলি কেন? ঋষি বলে, শত হোক আমার বাবা খুব ভালো মানুষ, তাকে কেউ অপমান করবে আর আমি তাকে ছেড়ে দেব, সেটা কখনোই হতে পারে না। এদিকে রাতে খাবার খাওয়ার সময় দেখা যায় ঋষি এক জায়গায় আর তার বাবা আর এক জায়গায় খেতে বসেছে। এভাবেই বাবা ছেলে একে অপরের প্রতি কথা ছুড়াছুড়ি করতে থাকে। ঋষি জানে সে পড়াশোনা করার জন্য বিদেশে যাবে। এই কথা শুনে তার বাবা বলে, বিদেশে গিয়ে লেখাপড়া করে টাকা ইনকাম করাটাই কি জীবনের সবকিছু? তখন সে বলে, টাকা ইনকাম না করে কি তোমার মতো সবার কাছে বেশি কথা শুনবো, অপমানিত হব? ছেলের মুখে এই কথা শুনে ঋষির বাবার অনেক খারাপ লাগে। তাই সে পুরো খাবারটা না খেয়ে এখান থেকে উঠে চলে যায়। আর এটা দেখে ঋষির মাও ঋষিকে অনেক বকাবকি করতে শুরু করে। তখন ঋষি বলে, খাবার রেখে উঠে চলে গেলে কি সত্যিটা মিথ্যে হয়ে যায়? তুমি যদি আমাকে বলো তাহলে আমি বিদেশ যাব, নয়তো আমি যাব না। ঋষির মা সবসময় তার সন্তানকে সাপোর্ট করে তার ইচ্ছে পূরণ করার জন্য। তো যাই হোক, পড়াশোনা করতে ঋষি চলে আসে আইআইটি তে। সেখানে ওরিয়েন্টেশনের নতুন ছাত্রদের উদ্দেশ্যে প্রিন্সিপাল কিছু স্পিচ দিতে শুরু করে। সে তার কথা শেষ করে ছাত্রদের ভিতর থেকে কারোর মতামত জানতে চায়। তখনই উঠে আসে ঋষি, আর ঋষি কথা বলার জন্য স্যারদের সামনে এগিয়ে আসে। স্যারের সফলতা সম্বন্ধে স্পিচ এবং ঋষির সফলতা সম্পর্কে ধারণা সবার সামনে তুলে ধরতে তার সফলতার কথা শুনে এখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট অনেক খুশি হয়, দাঁড়িয়ে হাততালি দিয়ে তার কথা সহমত পোষণ করে। বলা যেতে পারে ঋষি এই কথাগুলো শুনে সবাই অনেক ইন্সপায়ার হয়। এই ঘটনার পর থেকে ঋষি রাতারাতি কলেজের সবার কাছে হিরো হয়ে যায়। পরের দিন ক্যাম্পাসে দাঁড়িয়ে সবার সঙ্গে কথা বলার সময় একজন তার দিকে এগিয়ে এসে বলে, কালকে তোমার ভাষণটা খুব ভালো ছিল, কিন্তু ভাষণটা যেন শুধুমাত্র ভাষণ পর্যন্তই থাকে, কারণ আমি কলেজ টপার। আমার উপর টেক্কা দিতে এসো না, নিজেই তাহলে টপকে যাবে। ঋষির ছেলেটাকে কিছুই বলে না। এরপর দেখা যায় একটা হাবাগোবা গ্রামের ছেলে কাঁধে ব্যাগ, গোটা বস্তা বুটি বেঁধে নিয়ে অটো থেকে নামছে। ছেলেটার নাম রবি, সাথে তার বাবাও আছে। এরপর ছেলেটি তার বাবাকে যেতে বলে সে হাঁটতে হাঁটতে কলেজের ভিতরে ঢুকে। ঋষিদের সেখানে দাঁড়ানো দেখে জিজ্ঞাসা করে, ভয়েজ হোস্টেলটা কোন দিকে? ঋষি ছেলেটাকে বলে, ভিতরে গিয়ে নোটিশ বোর্ডে চোখ দিয়ে খুঁজে নাও কোথায় আছে। রবি বলে, ভাই আমার সাথে তো অনেক কিছু আছে, যদি একটু সাহায্য করো। তখন ঋষি বলে, নিজের কাজ নিজে করতে শেখো। কথা শুনে রবি এখান থেকে চলে যায়। রবি যেতে না যেতেই আগমন ঘটে আর এক সুন্দরী রমণীর। সে রবির মতো সেম গাট্টা বস্তা নিয়ে ঋষিদের সামনে এসে হাজির হয়। প্রথম দেখায় মেয়েটার দিকে হা করে তাকিয়ে থাকে ঋষি। সে রবির মতো গার্লস হোস্টেল কোথায় সেটা জানতে চায়, কিন্তু দেখা যায় ঋষির বন্ধুরা পাশ থেকে বেশ অ্যাটিটিউড নিয়ে রবিকে এখান থেকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে সেম ভাবে মেয়েটাকে তাড়িয়ে দিতে চায়। কিন্তু সাথে সাথে ঋষি পল্টি খেয়ে বলে, মেয়ে মানুষ, একটু এগিয়ে দিয়ে আসলে কি হবে? এই বলে সে নিজেই মেয়েটার ব্যাগ উঠিয়ে নিয়ে এগিয়ে যায়। মেয়েটার মাল জিনিস নিয়ে কয়েকটা এগোতেই দেখে রবি তার মাল জিনিস নিয়ে বেশি দূর এগোতে পারেনি, সে মাঝ পথেই বসে আছে। রবি ঋষির দিকে হা করে তাকিয়ে থাকে যে সে তাকে কি কথা বললো আর এখন সে কি কাজ করছে। তো যাই হোক, ঋষি পূজাকে জিজ্ঞাসা করে নেয়, তুমি কোথা থেকে এসেছো? পূজা বলে, হায়দ্রাবাদ থেকে এসেছি। ঋষি বলে, কফি পছন্দ করো? তখন ঋষি বেশ পাট নিয়ে বলে, সাবধান, অনেক ছেলেরাই প্রথম প্রথম মেয়েদের দেখলে কফি অফার করে। এই কথা বলতে বলতেই ঋষি পূজাকে তার সাথে একদিন কফি খেতে যেতে বলে। আর এমন সময় পিছন থেকে একটা মেয়ে ঋষিকে ডাক দিয়ে বলে, ঋষি আজ কখন যাবে আমার সঙ্গে কফি খেতে? ব্যাস গিট্টু লেগে যায়। এই কথা শুনে পূজার আর বুঝতে বাকি থাকে না ঋষি সবাইকে এইভাবে কফি অফার করে থাকে। আর এতে করে পূজা ঋষিকে ভুল বুঝে তার কাছ থেকে ব্যাগপত্র নিয়ে সে একাই যেতে শুরু করে। এদিকে ঋষি রুমে আসলে দেখতে পায় তার রুমমেট রবি। সে ধূপ ধুনোতে দিয়ে রুমের পুজো করছে। ঋষি তো রবিকে দেখে পুরো অবাক হয়ে যায় আর রবিকে থ্রেট দিয়ে বলে, এসব করা বন্ধ কর। একটু পর স্যার ক্লাসে আসলে সে সব নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, আমি এখান থেকে একজন মেধাবী স্টুডেন্টকে বেছে নিব। এমন একটা অঙ্ক দিব যেটা কিনা খুব জটিল এবং করতে বেশ সময় লাগে। এই প্রশ্নের উত্তর যে দ্রুত দিতে পারবে তার ছবি কলেজের নোটিশ বোর্ডে টানানো হবে। তখন দেখা যায় কলেজ টপার উঠে দাঁড়িয়ে বলে, স্যার এই প্রশ্নের উত্তর তো আমিই দিব। স্যার তাকে উৎসাহ দিয়ে বলে, দেখা যাক। রাতে ঋষি লাইট অফ করে ঘুমোতে গেলে রবি লাইটটা অন করে বলে, তুমি এখানে পড়াশোনা করতে আসোনি, তোমাকে দেখে মনে হয় তুমি আড্ডা দিতে এসেছো। আমাকে ওই প্রশ্নটার উত্তর জানতে হবে,
এরপর ঋষি রবির কাছ থেকে কলম নিয়ে ওই প্রশ্নটা সমাধান করে দেয় আর বলে এবার লাইটটা অফ করে ঘুমিয়ে পড়। ঋষি ম্যাথটা সমাধান করে দিলে রবি ঋষির দিকে হা করে তাকিয়ে থাকে আর জিজ্ঞাসা করে এই প্রশ্নের উত্তর তুমি যদি আগে থেকেই জানতে তাহলে ক্লাসে কেন বললে না? ঋষি বলে এমনি। অন্যদিকে দেখা যায় সকাল হলেই বোর্ডে কে যেন এই অঙ্কটা সমাধান করে রেখেছে, যেটা দেখে ক্লাস স্টুডেন্ট সবাই অবাক হয়ে যায়। স্যার ক্লাসে এসে এটা দেখে সেও অবাক হয়, বলে এই প্রশ্নটা একদিনে কে সমাধান করলো? এর আগে তো এমন ঘটনা কোনোদিনও ঘটেনি। এটা সমাধান করতে মাস লেগে যায়, কারো কারো তো আবার বছরও লেগে যায়। স্যার তখন কলেজ টপার অজয়কে জিজ্ঞাসা করে এটা কি তুমি করেছো? অজয় বলে না স্যার, এটা আমি করিনি। ঠিক সেই সময় পেছন থেকে ঋষি রবিকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয় আর বলে স্যার এ করেছে। সবাই রবির দিকে তাকিয়ে থাকে। রবিও সুযোগ বুঝে নিজে ক্রেডিট নিয়ে বলে জি স্যার আমি করেছি। স্যার রবির অনেক প্রশংসা করে, সেই সাথে ক্লাসের সবাই তাকে হাততালি দেয়। স্যার রবিকে আরো কঠিন প্রশ্ন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন রবি ঋষির কাছে এই ম্যাথটা করে দেওয়ার রিকোয়েস্ট করে, কিন্তু ঋষি তাতে রাজি হয় না। তো যাই হোক, গতদিনের মতো বোর্ডের সামনে সব স্টুডেন্টরা অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন স্যার আসলে দেখা যায় রবি এবারও বোর্ডের সামনে অ্যান্সার করে দিয়েছে। স্যার তখন জিজ্ঞাসা করে তুমি এগুলো কি করে করলে? আর এই চমৎকার কাজ দেখে ক্লাসের সবাই রবিকে হাততালি দিয়ে অভিনন্দন জানায়। এটা দেখে একজনের তো পুরো ভেতরটাই ফেটে যাচ্ছে, বুঝতে পারছেন কার? এর পরদিন রবি রুমে হঠাৎ করে এসে নক করে। দরজা খুলতেই দেখতে পায় পূজা। পূজাকে দেখে ঋষি তো অবাক হয়ে যায়। আর তখন পূজা ঋষিকে ওভারটেক করে রবিকে কফি খাওয়ার অফার করে। তখন রবি পূজাকে না করে দেয়, বলে গ্রামে আমার গার্লফ্রেন্ড আছে পল্লবী, ওকে আমি ভীষণ ভালোবাসি, আমি ওকে ছাড়া কাউকে কোনো সময় দিতে পারবো না। তখন পূজা ওকে বুঝিয়ে বলে আমি তো তোমাকে বন্ধু হিসেবে কফি খেতে যেতে বলছি, এর বেশি কিছু নয়। এই কথা শুনে রবি বলে তাহলে ঠিক আছে। আর পূজা যাওয়ার সময় ঋষিকে টিটকারি মেরে বলে যায় তোমার কপাল ভালো এরকম একটা রুমমেট পেয়েছো, এর থেকে কিছু শেখো। পূজা চলে যাওয়ার পর ঋষি রবিকে জিজ্ঞাসা করে তুই এত পাট নিলি কেন? গ্রামে সত্যি কি তোর কোনো গার্লফ্রেন্ড আছে? রবি সত্যি কথা জানানোর জন্য তার আলমারি খুলে দেখায় সত্যি তার গ্রামে একটা গার্লফ্রেন্ড আছে। সেই সাথে আলমারির ভিতর আমেরিকার একটা ছবিও দেখতে পায়। ঋষি জিজ্ঞাসা করে এই ছবিটা লাগিয়েছিস কেন? তখন রবি বলে আমার খুব ইচ্ছা একদিন আমি আমেরিকায় যাব আর এইভাবেই ছবি তুলবো, তাই আমি লাগিয়ে রেখেছি। পরের দিন রবি পূজার সঙ্গে কফি খেতে আসলে দেখা যায় পূজা তার সাথে একটা বই নিয়ে এসেছে। আর কফি খেতে খেতে পূজা বলে আমাকে এই ম্যাথগুলো একটু সলিউশন করে দিবে, এই ম্যাথের অ্যালগোরিদম আমি কিছুই বুঝি না। এই ম্যাথ দেখে রবি তো বেঘরে ফেসে যায়, তাই বুদ্ধি করে সে এখান থেকে পূজাকে কাটিয়ে উঠে চলে যায়। এরপর থেকে যখন পূজা রবির কাছে আসে সে তখনই নতুন নতুন বাহানা বানায় আর তার থেকে পালানোর চেষ্টা করে। তো যাই হোক, এমনটা অজয় লক্ষ্য করে একদিন রবিকে ল্যাং মেরে নিচে ফেলে দেয় আর তার কলার ধরে বলে কি রে, দুটো প্রশ্নের উত্তর কি দিয়েছিস? নিজেকে হিরো ভাবা শুরু করেছিস? সব মেয়েরা তোর পিছন পিছন দৌড়ে বেড়াবে আর তুই মজা নিবি? এসব কিছুতে রবি অনেক ভয় পেয়ে যায় আর সে ক্যাম্পাসের সবাইকে ডেকে পাঠায় আর বলে আমি আজ একটা সত্যি কথা বলবো। সত্যি কথাটা হলো ওই প্রশ্নগুলো আমি নয় বরং ঋষি সলভ করেছিল। এ কথা শুনে সবার চোখ কপালে উঠে যায়। এদিকে পূজা তো আরো খারাপ অবস্থা হয়ে যায়, কারণ সে না বুঝে না জেনে ঋষিকে অনেক সময় অনেক কথা শুনিয়েছে। এই বিষয়টা জানতে প্রফেসরেরা আর বাকি থাকে না। তাই যখন ঋষি লাইব্রেরিতে বসে বই পড়ছিল তখন প্রফেসর তার সামনে এসে হাজির হয় আর বলে আমি তোমার প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম ওই ম্যাথগুলো রবির কাজ নয়। তখন ঋষি স্যারের কথাটা হেসে উড়িয়ে দেয়, বরং বলে স্যার আমার গোল এটা না, আমার গোল অন্য কোথাও। আমি চাই এই দুনিয়ায় রাজ করতে। আমি যেটা করতে চাই সেটা করতে গেলে আপনার কলেজের একটা সার্টিফিকেট দরকার, তাই এখানে এসেছি। এটা বর্তমান যুগ, কম্পিউটার ডিভাইস দিয়ে মানুষ সবসময় চলাফেরা করতে পছন্দ করে আর আমি চাই সেগুলো নিয়ে কিছু একটা করে দেখাতে। এই বলে ঋষি এখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে পূজা ঋষিকে দেখে কফির অফার করে। ঋষি কোনো প্রকার কোনো কথা না বলে সেখান থেকে অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। পরদিন ঋষি যখন ক্যান্টিনে বসেছিল তখন পূজা আবার এসে তাকে সরি বলে এবং তার সঙ্গে কফি খেতে চায়। এমন সময় রবিও সেখানে চলে আসে আর তাদের তিনজনের ভিতর ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তিনজন একসাথে অনেক ভালো সময় কাটায়। এভাবেই তাদের পরীক্ষার ডেট চলে আসে। পরীক্ষার পর যখন রেজাল্টে দেয় তখন দেখা যায় ঋষির নাম সবার উপরে আর কলেজ টপারের নাম দ্বিতীয়তে, যেটা দেখে কলেজ টপার মোটাও সহ্য করতে পারে না। রাতে ঋষি রুমে এসে রবিকে দেখতে না পেয়ে ছাদে চলে আসে আর দেখতে পায় রবি একা একা মন খারাপ করে বসে আছে। তখন কি হয়েছে জানতে চাইলে রবি জানায় 2 সাবজেক্টে ফেল করেছে। কত কষ্ট করে তার বাবা কত স্বপ্ন নিয়ে তাকে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে, কিন্তু সে কোনোভাবেই ভালো কিছু করতে পারছে না। এরপর ঋষি রবিকে কিছু একটা মোটিভেশনাল কথা বলে আর তারপরে রবি পুরো দমে জৌলস ফিরে পায়। এদিকে পূজা ঋষিকে তাদের বাড়িতে দাওয়াত করে আনে আর নিজে খুব টেনশন করতে থাকে, কারণ ঋষি আসবে কিনা সে জানে না।
পূজা তার পরিবারের সবাইকে একসাথে সেট করে রেখেছিল ঋষিকে দেখানোর জন্য, কিন্তু এই বিষয়টা ঋষি জানতো না। কিছুক্ষণ পর ঋষি সেখানে আসলে পূজা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর তাকে ভিতরে নিয়ে যায়। ভিতরে এসে ঋষি পূজার পুরো পরিবারকে একসঙ্গে দেখে বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার সঙ্গে দেখা করার জন্য সবাই এইভাবে কেন বসে আছে, তারা ঋষির সঙ্গে কি এমন কথা বলতে চায়। তখন পূজা ঋষিকে একটু আড়ালে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেয়। ঋষির এই কথা শুনে বেশ ভালোই লাগে, তখন সে মেনেও নেয়। এইভাবে তাদের দ্বিতীয় সেমিস্টারও শেষ হয়ে যায়। আজ তাদের রেজাল্ট পাবলিশের দিন। রবি গিয়ে দেখতে পায় এবার সে পাশ করে গেছে। এবার কোনো একটা কোম্পানিতে ভালো একটা জব করতে পারলেই তার জীবনের সকল দুঃখ মুছে যাবে। তার বাবা বড় মুখ করে কিছু একটা বলতে পারবে। এরপর ইন্টারভিউ শেষে দেখা যায় রবি জবটা পেয়ে গেছে। রবি খুশি মনে বাইরে এসে ঋষিকে বলে, ভাই আমার জবটা হয়ে গেছে, 6 মাস পর আমি আমার স্বপ্নের দেশ আমেরিকায় যেতে পারবো। আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। এরপরে রবি তার বাবাকে কল করে জানায়, বাবা আমি চাকরি পেয়ে গেছি, মাসে 2 লাখ টাকা স্যালারি। এই কথা জেনে রবির বাবাও ভীষণ খুশি হয়। আর সেই সাথে পল্লবীর বাবাকে ডেকে বলে, তোমার জামাই চাকরি পেয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো। এদিকে অজয় একটা অ্যাপার্টমেন্ট লেটার এনে ঋষির হাতে ধরিয়ে দিয়ে বলে, তাহলে আমার মতো করে দেখা। তখন ঋষি বলে, এটা কি? অজয় বলে, সবচেয়ে বড় কোম্পানির সাথে চাকরি করছি, এই কলেজে প্রথম কেউ এত বড় চাকরি পেল, বছরে 1 কোটি টাকা স্যালারি। এরপরে ঋষির ডাক চলে আসে। ভিতরে গেলে অফিসাররা তার সিভি দেখে বলে, তুমি কোন সেক্টরে কাজ করতে চাও? ঋষি বলে ওঠে, আমি আপনাদের এখানে অফার নিতে আসিনি, বরং দিতে এসেছি। তার অ্যাটিটিউড দেখে অফিসাররা সবাই অবাক হয়ে যায়। এর আগে কেউ এত অ্যাটিটিউড দিয়ে কথা বলেনি। এরপর ঋষি তার লেখা একটা বই আর হার্ড ডিস্ক তাদেরকে দিয়ে বলে, আপনাদের কোম্পানি গত কয়েক বছর ধরে যা করেছে তার দ্বিগুণ কিছু এখানে আছে। ফেসবুক, গুগল বর্তমান জেনারেশনের সঙ্গে পাল্লা দিয়ে এখানে সব সাজানো আছে, যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। আমি নিজে একটা অপারেটিং সিস্টেম তৈরি করেছি, এটা ম্যানুয়ালে ব্যবহার করা যাবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর শেষ পেজটায় আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, প্রয়োজন পড়লে কন্ট্যাক্ট করে নিবেন। এই বলে সে চলে যেতে লাগলে সেখান থেকে এক অফিসার তাকে ডাক দিয়ে বলে, ওভার কনফিডেন্স তো তোমার জীবনে হার বয়ে আনতে পারে। তখন ঋষি বলে, হারার ভয়ে আমি খেলা ছাড়বো না। অন্যদিকে দেখা যায় অজয় ভালো চাকরি পেয়েছে বলে সবাইকে ডেকে পার্টি দিচ্ছে। তখন একজন বলে ওঠে, অজয় থেকে ঋষি ভালো পজিশনে আছে, কেননা অজয় কোম্পানির অফার নিয়েছে আর ঋষি কোম্পানিকে অফার দিয়েছে। এটা শুনে ক্লাস টপার সেখানে এসে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখন সে বলে, সত্যি ভাই, কাল ঋষি এই কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করবে। এরপর দেখা যায় পূজা এসে ঋষির সঙ্গে কথা বলছে। ঋষি যখন তার জবের কথা জানতে চায়, পূজা বলে, আমি কোথাও জবের ইন্টারভিউ দিইনি, কেননা আমি তো ঘর সংসার করে সুখী থাকবো, আমার এসব জব টবের দরকার নেই। তখন তার থেকে ঋষি একটু সরে বসে বলে, আমার কাছে এখন এত সময় নেই যে এইসবে আমি সময় নষ্ট করব। আমার জীবনে একটা নির্দিষ্ট গোল আছে, আমি চাই আগে সেগুলো পূর্ণ করব, তারপর বাকি সবকিছু। তুমি হয়তো আমাকে ভুল বুঝছো, আমার জীবনের এখনোই কিছু শুরু হয়নি, আর তুমি তো শেষের কথা বলছো। পূজা তাকে বুঝিয়ে বলে, সমস্যা কথায়, তুমি যা কিছুই করবে না কেন আমি তোমার সঙ্গে থাকবো। তখন ঋষি বলে, তুমি আমার সঙ্গে থাকলে আমি কিছুই করতে পারবো না, কারণ তুমি আমার কাছে বেশ বড় একটা বোঝা মনে হবে। হৃদয়ে বোঝা থাকলে স্মৃতিশক্তি কাজ করা বন্ধ করে দেয়। এই কথা শুনে পূজার ভিতর থেকে বেশ ভেঙে পড়ে আর উঠে দাঁড়িয়ে বলে, আমি ভাবতে পারিনি তুমি এরকম কথা কখনো বলতে পারবে। তবুও বলো, তোমার ঠিক কতদিন সময় লাগবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু ঋষি তাকে অপেক্ষা করতে না করে দিয়ে এখান থেকে উঠে চলে যায়। এখানে তাদের সম্পর্কের ইতি হয়। এটা জানতে পেরে রবি ঋষির কাছে দৌড়ে এসে জিজ্ঞাসা করে, তুই কেন পূজার সাথে ব্রেকআপ করেছিস? কিন্তু এই প্রশ্নে ঋষি কোনো উত্তর দেয় না, বরং রবিকে বলে, নিজের সফলতার সামনে ভালোবাসা আসলে সফল হওয়া যায় না, তাই ভালোবাসাকে সরিয়ে রেখেছি। এই কথা শুনে রবি তাকে বেঈমান বললে ঋষি রবিকে একটা থাপ্পড় মেরে এখান থেকে চলে যেতে বলে, সাথে এটাও বলে, তুই আর কখনো আমার সামনে আসবি না। তবে পরীক্ষার দিন ঋষির জীবনে নেমে আসে এক চরম বাধা। যখন সে পরীক্ষা দিতে যায় তখন প্রশ্ন ফাঁসের দায়ে ঋষির লকারের চাবি পাওয়া যায়। অজয় তাকে ফাঁসিয়ে দিয়েছে। এক পর্যায়ে ঋষিকে যখন কলেজ থেকে বের করে দেওয়া হবে তখন ঋষির স্যার এসে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়। তখন ঋষির স্যার তাকে কোনো কিছু না বলে পরীক্ষা দেওয়ার জন্য এগিয়ে যেতে বলে। ঋষি তার স্যারকে হাত করে দ্রুত তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এরপর সে আমেরিকা যাওয়ার জন্য তার মায়ের সাথে দেখা করতে আসে। তখন তার মা বলে, বাবার থেকে অনুমতি নিয়ে যা। সে তার বাবাকে কোনো মতো বলে, আমি আমার লক্ষ্য অর্জনের জন্য আমেরিকায় যাচ্ছি।
আর দেখা যায় তার প্রজেক্ট লঞ্চ করার আগ মুহূর্তে ঋষির কাছে একটা ফোন আসে। রানা তাকে ফোন করে জানায় তোর বাবা মারা গেছে। খবরটা পেয়ে ঋষির ভীষণ কষ্ট হয়, তবুও সে নিজের মনকে শক্ত করে এই প্রজেক্টের সবার সামনে উপস্থাপন করে, কারণ এই সুযোগ তার কাছে আর বারবার আসবে না। এমনটা কোনো সন্তান কখনো করতে পারে কিনা জানি না। যদি কারোর লক্ষ্য স্থির থাকে আর কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে হয়তো তাকে কোনো কিছুই হার মানাতে পারে না, যেমনটা ঋষি করেছে। তার মনে এখন কারোর জন্য কোনো ভালোবাসা নেই, প্রেমিকা, বন্ধু, বাবা মা, শুধুমাত্র সে তার কাজটাকেই ভালোবাসে, আর এই কাজটাই তাকে সফলতা এনে দিয়েছে। আর এই যে এখন যাকে সফলভাবে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তার একটা অংশ। এরপর ঋষি বাড়ি ফিরে এসে তার বাবার শেষ কাজ করে। তার বাবা তার জন্য একটা চিঠি লিখে রেখে গেছে। চিঠিতে লেখা ছিল, আমি অসফল নই, কারণ আমি তোমার মতো একজন সফল সন্তানকে এই পৃথিবীতে রেখে যেতে পারছি। তুমি আমাকে যাই ভাবো না কেন, আমি সফল। ঋষি তার বাবার চিঠি পড়তে পড়তে অনেক ইমোশনাল হয়ে পড়ে। ঋষি কখনোই তার বাবাকে ভালোবাসি বলতে পারেনি। সিন বর্তমানে আসলে রবির কথা একজন জিজ্ঞাসা করতেই সবাই বিষয়টা এড়িয়ে যেতে শুরু করে। স্যারও বিষয়টা এড়িয়ে যায়। তখন ঋষি স্যারকে বলে রবি কোথায়। আর এখানেই সেই টুইস্টটা রিভিল হয়। যখন ঋষিকে প্রশ্নচুরির দায়ে ফাঁসানো হয়েছিল, মূলত রবি সব দোষ নিজের মাথায় নিয়ে নিয়েছিল আর তার জীবনকে স্যাক্রিফাইস করেছে। সে পরীক্ষা দেয়নি, এমনটা করতে স্যার রবিকে নিষেধ করেছিল, তবুও সে করেনি, কারণ সে ভেবেছে তার জীবনের কোনো মূল্য নেই, সে বড় কিছু হয়তো হতে পারবে না, কিন্তু ঋষি যদি কিছু একটা করে তাহলে সে দেশের এবং দশের উপকার করতে পারবে। এক পর্যায়ে স্যার তার কথা মেনে নিয়েছিল আর ঋষিকে এই ব্যাপারে কোনো কিছুই জানতে দেয়নি। তবে রবির বাবা তার ছেলের একথা শুনে হার্ট অ্যাটাক করে মারা যায়। সেই সাথে রবির বিয়েটাও ভেঙে যায়। রবির মতো ভালো একজন বন্ধু আর কারো জীবনে হয় কিনা তা জানি না। এ সমস্ত কিছু জানতে পেরে চলে আসে ইন্ডিয়ায়। আর ঋষি নিজেকে তখন অনেক নিচু মনে করতে থাকে, কারণ সে জীবনে কারোর ভালোবাসা পায়নি, ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারেনি। এখন তার জীবনে কোনো ভালোবাসার মানুষই নেই, বাবার ভালোবাসার অভাব, এমনকি যে বন্ধুরা তার জন্য এত কিছু করেছে আজ তারও খবর সে জানে না। আর পূজাও তো তাকে ছেড়ে চলে গেছে। তো যাই হোক, ঋষি চলে আসে রবির গ্রামে। সেখানে এসে দেখতে পায় রবি একটা তাঁবুটা নিয়ে মাটিতে পেপার মুখে দিয়ে বসে আছে। মূলত রবি অনশন করছে। রবিকে এই অবস্থায় দেখে ঋষির অনেক খারাপ লাগে। তার কোথায় থাকার কথা ছিল আর আজ সে কোথায় বসে আছে। এতদিন পর রবি ঋষিকে দেখে জড়িয়ে ধরে আর বলে, আমাকে ডাকলেই তো পারতি, তুই এত দূর কেন ছুটে আসলি। ঋষি রবিকে সবকিছুর জন্য সরি বলে। এরপর যখন ঋষি রবিকে আমেরিকা নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু রবি তখন আর যেতে চায় না, কেননা সে তার জন্মভূমির মাটি ছেড়ে কোথাও যাবে না। রবি বলে, আমার বাবা নেই, কিন্তু তার স্মৃতিটুকু এই গ্রামে এই মাটিতেই আছে, আমি এগুলো ছেড়ে কোথাও যেতে পারবো না। 6 মাসের ভিতরে এই গ্রামটা আর থাকবে না। অনেকেই আছে টাকার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, আবার অনেকেই আছে বাধ্য হয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আমি মরে গেলেও এখান থেকে এক পাও কোথাও যাব না, কারণ এই গ্রামে একটা কোম্পানির চোখ পড়েছে। তো ঋষি সবকিছু জানতে পেরে ওই কোম্পানির মালিকের সঙ্গে কথা বলতে আসে, কিন্তু তাতে বেশি কিছু লাভ হয় না। কোম্পানির মালিক ঋষিকে যা তা বলে অপমান করে এখান থেকে চলে যেতে বলে। তখন ঋষি ওই কোম্পানির মালিককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসে। আর সে নিজের সমস্ত অফিস এই গ্রামে পরিচালনা করতে শুরু করে। ঋষির এই নিউজগুলো জানার জন্য মিডিয়ার সাংবাদিক সব হুমড়ি খেয়ে পড়ে। এভাবে ঋষি তার বন্ধুর সঙ্গে পুরো মিডিয়ার পরিচয় করিয়ে দেয়। ভাবুন তো, যে গ্রামে কোনো যানবাহন চলাচল নেই, সেখানে যদি বিমান করে অনেক লোক আসতে থাকে তাহলে কি হয়। রবি যখন তার পিতৃভূমির প্রতি ভালোবাসার কথা সবার সামনে তুলে ধরে, সুবিধা অসুবিধা, ন্যায় অন্যায় তুলে ধরে, তখন একে একে সবাই রবিকে সাপোর্ট করতে থাকে। অন্যদিকে দেখা যায় পূজা একটা কোম্পানিতে চাকরি নেয়। তবে একটা গেম প্রজেক্ট পাস করাতে হলে তাদের কোনো বড় একটা মাধ্যম দরকার। এই মাধ্যমটা যদি ঋষি হয় তাহলে খুব ভালোই হয়, যার কারণে অফিস থেকে জোর করে পূজা ঋষি যে গ্রামে আছে সেখানে পাঠানো হয়। তবে পূজা ঋষির সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, তাতে ঋষি কোনো কিছুই মনে করে না, কারণ সে পূজার সাথে যে আচরণ করেছে এটা সে ডিজার্ভ করে। পূজা এসে রবির বাড়িতেই থাকতে শুরু করে। এরপর ঋষি গিয়ে কল্পনার বাবার সঙ্গে কথা বলে রবিদের সম্পর্ক সবকিছু ঠিক করে দেয়। এখন ঋষির সঙ্গে তার শ্বশুরও এই আন্দোলনে যুক্ত হয়, তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। তখন রবি গিয়ে পূজাকে বলে, আমি বলেছিলাম না ও এখানে এসেছে নিশ্চয়ই কিছু না কিছু একটা করে দেখাবে, দেখো আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে। রবিদের সম্পর্ক ঠিক করে দেওয়ায় পূজা ও ঋষিকে ক্ষমা করে দিতে শুরু করে। তো যাই হোক, সবকিছু যখন ঠিক হওয়ার দিকে তখনই বেঁধে যায় আর এক বিপদ। ওই যে কোম্পানির বড় অফিসার, সে গ্রামবাসীদের দ্বিগুণ টাকার লোভ দেখিয়ে সবাইকে তার সাইডে করে দেয় এবং রবির অনেক বড়সড় একটা ক্ষতি করে দেয়। সে যেখানে ঘুমিয়েছিল সেখানে আগুন ধরিয়ে দেয়। এসব কিছু যখন ঋষি জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দ্রুত সে বন্ধুকে বাঁচানোর জন্য হসপিটালে ভর্তি করে। এক পর্যায়ে গ্রামবাসী এসব কিছুর জন্য
ঋষিকে ভুল বুঝতে থাকে আর তার বিরুদ্ধে গিয়ে কথা বলে। এই গুটির চালে তখন ঋষি নিঃস্ব হয়ে যায়। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তাই সে তার মায়ের কাছে ফিরে আসে আর বলে, হয়তো জীবনে প্রথমবারের মতো আমি হেরে গেলাম। তখন তার মা তাকে সাহস দিয়ে আবারও পাঠিয়ে দেয়। এরপর ঋষি এসে বসে রবির জায়গায়। সেও মাটিতে বসে একা অনশন করতে শুরু করে। সে এইভাবে না খেয়ে বসে আছে দেখে একটা বয়স্ক লোক এসে তাকে খাবার খেতে দেয় এবং সে প্রতিদিনকার মতো কাজ করার জন্য লাঙল নিয়ে ক্ষেতের দিকে যেতে শুরু করে। ঋষিও তাকে দেখে এই দাদার পিছন পিছন গিয়ে বলে, দাদা আমাকে খেতি করতে শেখাবে। এই দাদা ঋষিকে খেতি করা শেখায়, মাটির সঙ্গে বন্ধুত্ব করতে শেখায়, মাটির ঘ্রাণ বুঝতে শেখায়। ঋষি ফিরে পায় এক নতুন জীবন। ইট বালু উঁচু উঁচু দালান এসব থেকে সে চলে আসে মাটির বুকে। ঋষি বুঝতে পারে মানুষ ক্ষেত খামারে তাদের অভাব মেটাতে না পেরে অনেক লোভী হয়ে উঠেছে। দুমুঠো ভাত খাওয়ার জন্য যে যা লোভ দেয় সেই দিকে তারা ছুটে যায়। যার কারণে এবার ঋষি একটা পাল্টা চাল ফেলে দেয়। সেসব গ্রামবাসীকে বলে, তোমাদের যে টাকা দেওয়ার কথা আছে, যারা যার যার জায়গায় খেতি করবে আমি তাদেরকে 3 গুণ টাকা বেশি দেব এবং সেই সাথে আমার স্যালারির 90% তোমাদেরকে দিয়ে দেব। টাকা পেয়ে সাথে এত সুযোগ সুবিধা পেয়ে গ্রামবাসী ঋষির কথায় রাজি হয়ে যে যার খেতে কাজ করতে লেগে পড়ে। এমনকি ঋষি মিডিয়ার সামনে তুলে ধরে আমাদের সমাজের জন্য কৃষিকাজ কতটা গুরুত্বপূর্ণ। একটা সময় টাকা থাকবে কিন্তু খাবার থাকবে না, আর ভালো খাবার না পেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এর কারণ শুধুমাত্র আমরা নিজেরাই। কারণ আমরা কৃষকদের সম্মান করি না, তাদের ন্যায্য মূল্য প্রদান করি না। কৃষিকাজ করে যদি ন্যায্য মূল্য না পায় তাহলে তারা কৃষিকাজ করবে কিভাবে? যার ফলে সবাই এই কৃষিকাজটাকে প্রাধান্য দিতে থাকে। অন্যদিকে ধীরে ধীরে রবি হসপিটালে সুস্থ হয়ে উঠতে থাকে। ঋষির এই মিডিয়ার সামনে বক্তব্যগুলো মন্ত্রী মিনিস্টার সবাই দেখতে পায়। ঋষির মাও দেখতে পায় যে তার ছেলে মানুষের জন্য কত কিছু করছে। ঋষির মার অনেক গর্ববোধ হয়, তার সন্তানের জন্য বুকটা ভরে ওঠে। আর সে বুঝতে পারে তার সন্তান এবার জয়ী হয়ে আসবে। সে সরকারকে সম্মান করে বলে, কৃষককে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, প্রত্যেকটা মানুষের, আমাদের সবার। এরপর সেখানে অজয় এসে ঋষিকে বলে, আমি তো সবসময় তোমার চোখে খারাপ হয়ে গেলাম, আজ আমি তোমার এই ভালো কাজে সঙ্গ দিতে চাই। এই বলে সে কোম্পানির মালিকের কিছু খারাপ ডকুমেন্ট সবার সামনে তুলে ধরে। এটা কোনো ন্যাশনাল প্রজেক্ট নয়, এটা কোনো পার্সোনাল প্রজেক্ট। এই সমস্ত কিছু প্রমাণ পেয়ে বিবেকের প্রজেক্টটাকে বন্ধ করে দেয় এবং তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। সেই সাথে চারিদিকে কৃষিকাজের উদ্যোক্তা ছড়িয়ে পড়তে থাকে। শহর থেকে সবাই ছুটে আসতে শুরু করে মাঠে ক্ষেত খামারে কাজ করার জন্য। এভাবেই একদিন পূজা ও ঋষির কাছে ফিরে আসে আর তার ভালো কাজকে সম্মান জানায়। যখন ঋষি সবকিছু ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছিল তখন ওই বুড়ো দাদু তার হাতে এক টুকরো মাটি ধরিয়ে দেয়। ওই যে দাদু ঋষিকে কৃষিকাজ শিখিয়েছিল, মাটিকে ভালোবাসতে শিখিয়েছিল। ঋষি যখন এই গ্রামে প্রথম এসেছিল এই দাদু তাকে চেনেনি, কিন্তু আজ তাকে প্রণাম করে। তবে সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় ঋষি আমেরিকায় যেতে পারে না। সেই মাটির টানে আবার তার জন্মভূমিতে ফিরে আসে আর এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। আর এখানেই এই দুর্দান্ত গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।